সামাজিক ইতিহাস কাকে বলে জানব, কিন্তু তার আগে ইতিহাস কাকে বলে সেটা জেনে রাখা প্রয়োজন। বৈজ্ঞানিক পদ্ধতিতে অতীতকে জানাই হলো ইতিহাস, কারণ তথ্য এবং সেই তথ্যের যুক্তিপূর্ণ ব্যাখ্যা ছাড়া ইতিহাস জানা সম্ভব নয়। জার্মান ঐতিহাসিক লিওপল্ড ভন র্যাঙ্কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন ঐতিহাসিকের কাজ হলো তথ্য সংগ্রহ করা। সামাজিক ইতিহাস বলতে রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক ইতিহাসের বৃত্তের বাইরে সামাজিক ব্যবস্থা ও কাঠামো বোঝানো হতো। কিন্তু 1960-এর দশকে প্রতিষ্ঠান বিরোধী প্রতিবাদী আবহাওয়ায় নতুন সামাজিক ইতিহাস জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রচলিত রাজনীতিভিত্তিক ইতিহাস চর্চার বিকল্প হিসেবে নতুন সামাজিক ইতিহাসের অনুশীলন ব্যাপকতা লাভ করে। জার্মান ঐতিহাসিক জুর্গেন কোকা তিনি সামাজিক ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে সমগ্র সমাজকে যাচাই করা এই ইতিহাস চর্চার মূল লক্ষ্য বলে মনে করতেন। বড় মাপের ব্যক্তি নয়, রাজনীতির টানাপোড়েন নয়, ঘটনার ঘনাঘাটা নয়, সমাজ জীবনের সমস্ত দিক অনুসরণই নতুন সামাজিক ইতিহাসের কেন্দ্রীয় দিক, অর্থাৎ মূল লক্ষ্য। অনেক আগেই ইতালির চিন্তাবিদ ভিকো ঐতিহাসিকের সৃষ্টিশীল মানসিকতার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। নিউ সায়েন্স গ্রন্থে তিনি ইতিহাস ও সমাজবিজ্ঞানকে মানবচর্চার যৌথভাবে প্রয়োগ করেছেন। এরপর 20 শতকে ফ্রান্সের মার্ক বুক, লুসিয়েন ফেভর 1928 সালে দ্য অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তারা সামাজিক ইতিহাস রচনার দিকে গুরুত্ব দিয়েছিলেন। সামাজিক নৃতত্ত্ব, সমাজবিদ্যা, জনতার ভাবনা চিন্তা, নারীবাদী ধারণা সমস্ত কিছুর প্রতিফলন দেখা যায় নতুন সামাজিক ইতিহাসে। পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, গণসঙ্গীত, গণসংস্কৃতি, নতুন ধরনের চলচ্চিত্র সবকিছুই এই ইতিহাস চর্চার পরিধির মধ্যে পড়ে। সমাজের প্রান্তিক স্তরের জনগণের আশা ও হতাশা, সুখ দুঃখর কথা নতুন সামাজিক ইতিহাসে স্থান পেয়েছে। চিরাচরিত ইতিহাস চর্চার সঙ্গে নতুন সামাজিক ইতিহাসের আর একটি পার্থক্য হল ঐতিহাসিক উপাদানের পার্থক্য। শুধুমাত্র সরকারি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক নথিপত্র নয়, বিভিন্ন ধরনের পারিবারিক ও ব্যক্তিগত কাগজপত্র নতুন সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্ব পেয়েছে। সাধারণত রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ইতিহাসের বাইরে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তার ইতিহাসকে সোশ্যাল হিস্ট্রি বা সামাজিক ইতিহাস বলা হয়। মানব জীবনের শরীর ও মন দুইয়ের সুষম বিকাশ প্রয়োজন। খেলাধুলোর মধ্য দিয়ে তা সার্থক হয়। ভারতে ব্রিটিশ আমলে ফুটবল ও ক্রিকেট খেলা জনপ্রিয়তা পায়। এইসব খেলার মধ্য দিয়ে বিদেশি শাসকের সঙ্গে সহযোগিতা ও সংঘাতের ছবি ফুটে ওঠে। ভারতীয় ক্রিকেট ও ফুটবল দলগুলি শ্বেতাঙ্গ শাসকের সঙ্গে প্রতিযোগিতায় নামে। 19 শতকের শেষ দিক থেকে খেলাধুলোয় এক বিশ্বজনীন পরিধি গড়ে ওঠে। অলিম্পিক প্রতিযোগিতা, বিশ্বব্যাপী উৎসাহ দেখা যায়। দ্বিতীয়ত, সঙ্গীত, নৃত্য, নাটক প্রভৃতি মানুষের সংস্কৃতির প্রধান দিক। সিনেমা সম্পর্কে দুটি বিষয় একসঙ্গে জড়িত। একটি হলো সিনেমার কাহিনী, আরেকটি হলো তার নির্মাণ পদ্ধতি। কাহিনী একটি দেশের, একটি সমাজের সঙ্গে যুক্ত, কিন্তু ছবি নির্মাণের কৃৎকৌশল বিভিন্ন দেশ থেকে আহরণ করা হয়। যেমন সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্রগুলি
বা সিনেমাগুলি বাংলা তথা ভারতের প্রেক্ষাপটে রচিত কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু নির্মাণের প্রায়োগিক দিকগুলিতে বিশ্বের বিভিন্ন দেশের ছাপ লক্ষ্য করা যায়। সাম্প্রতিককালে ঐতিহাসিক মহলে পোশাক পরিচ্ছদের ইতিহাস বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে। পোশাক পরিচ্ছদ নিয়ে 1860 খ্রিস্টাব্দ থেকেই ইতিহাস চর্চা শুরু হয়েছে, তবে এখন তা জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রে স্থান পেয়েছে। ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ ও অর্থনৈতিক ঐতিহাসিকগণ সামাজিক জীবনের ওপর পোশাকের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। পোশাকের ইতিহাসের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের স্পষ্ট ছাপ পড়েছে। ভারতে উপনিবেশিক যুগে পাশ্চাত্য পোশাক ও ফ্যাশনের চল শুরু হয়। এখন বিশ্বায়নের যুগে উঁচুতলার গণ্যমান্য মানুষ থেকে সাধারণ শ্রমজীবী মানুষের পোশাকের চরিত্র প্রায় একই ধরনের। জাতীয় আন্দোলনের সময় দেশি পোশাক আত্মপরিচয়ের প্রতীকে পরিণত হয়। গান্ধীজির খাদি বস্ত্র ও চরকার প্রচলন সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছিল। গান্ধীজি বিদেশি বস্ত্র পরিহার করে হাঁটু পর্যন্ত ধুতি ধারণ করে গ্রামীণ আপামর ভারতবাসীর সঙ্গে আত্মিক যোগ গড়ে তুলেছিলেন। বিশ্বের মানুষের মধ্যে খাদ্যাভ্যাসের বৈচিত্র্য দেখা যায়। এর মূলে রয়েছে এক এক অঞ্চলের জলবায়ুর ভিন্নতা। এছাড়া যুগে যুগে খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন ঘটেছে। প্রাচীন ভারতে খাদ্যশস্যের বিবরণ থেকে খাদ্যাভ্যাসের ধরন জানা যায়। উদাহরণ হিসেবে আমরা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাদের খাদ্যর উদাহরণ দিতে পারি। এছাড়া যেমন ভারতে আলুর ব্যবহার প্রথম শুরু হয় পর্তুগিজদের হাত ধরে। সামাজিক ইতিহাসে যানবাহন বা যোগাযোগের ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। যানবাহনের ইতিহাস তিনটি দিক রয়েছে: স্থলপথ, জলপথ ও আকাশপথ। স্থলপথে ও জলপথে যোগাযোগ সুপ্রাচীনকাল থেকেই প্রচলিত রয়েছে। 19 শতক থেকে রেলওয়ে, ট্রাম, বাস, মোটরকার আবিষ্কারের ফলে স্থল পরিবহনের বিকাশ ঘটে। 20 শতকেই আকাশপথে যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে টেলিগ্রাফ ও টেলিফোনের ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করেছে। বর্তমানে মোবাইল ফোনের ব্যবহার সারা বিশ্বে বিপ্লব সৃষ্টি করেছে বলা যায়। এছাড়াও প্রাচীনকালে চীনের ছবিতে যা দৃশ্যমান তা ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের চিত্রশিল্পে চোখে দেখার সঙ্গে মনের অনুভূতির সমন্বয় দেখা যায়। পাল যুগের চিত্রশিল্পের অভিনবত্ব হল বৌদ্ধ পুঁথিগুলির অঙ্কনশৈলী। মুঘল যুগে দিল্লির দরবারি চিত্রকলায় পার্সিক প্রভাব লক্ষ্য করা যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও যামিনী রায়ের চিত্রশিল্পে ভারতীয় ঐতিহ্য প্রাধান্য পেয়েছিল। এছাড়া 19 শতকে ভারতের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলির অনুসন্ধান শুরু হয়। এক্ষেত্রে প্রধান উদ্যোগী ছিলেন জেমস প্রিন্সেপ ও জেমস ফার্গুসন। গুজরাট, রাজস্থান, হরিয়ানা, সাঁচি, সারনাথ, পাটলিপুত্র, রাজগীর, নালন্দা এবং বাংলায় পাহাড়পুর ও সম্প্রতিকালে চন্দ্রকেতুগড়ে মূল্যবান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। আধুনিককালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় পাশ্চাত্য রীতিতে সৌধ ও অট্টালিকা নির্মিত হয়েছে। সেরা নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল। দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হবার পর স্থপতি লুটনের নেতৃত্বে নতুন শহর গড়ে ওঠে। রাষ্ট্রপতি নিবাসের স্থাপত্যশৈলী চমকপ্রদ হিসেবে ধরা হয়। পরিবেশ চিন্তা ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। মানুষের পরিবেশ হলো যা আমাদের পরিবেষ্টন করে আছে। এর তিনটি প্রধান উপাদান হলো
ভূমি, জল ও বায়ু। 19 শতকে জার্মান জীববিজ্ঞানী H.P. হ্যাকেল 1866 খ্রিস্টাব্দে প্রথম ঐকোলজিক শব্দটি চয়ন করেন। গ্রিক শব্দ ওইকস এর অর্থ বাসস্থান, লোগস হলো জ্ঞান। এভাবেই পরিবেশবিদ্যা জ্ঞান চর্চায় স্থান পেয়েছে। মার্কিন পরিবেশবিদ রাকেল কারসন 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ সাইলেন্ট স্প্রিংয়ে দেখিয়েছেন মশা মাছি নির্ধনের জন্য ডিডিটি নামে কীটনাশকের ব্যবহার কতটা ভয়ঙ্কর। সামাজিক ইতিহাস চর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে নারীর ইতিহাস। মানব সমাজের অর্ধেক নর অর্ধেক নারী, তাই নারীকে অর্ধেক আকাশ বলা হয়। প্রাচীনকালে সমাজে নারী পুরুষের লিঙ্গ বৈষম্য ছিল না। অনেক গোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে স্ত্রী শিক্ষা ও নারীর মানোন্নয়নের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছিল। ফরাসি বিপ্লবে নারীদের সক্রিয় ভূমিকা দেখা যায়। ফরাসি বিপ্লবের সময় থেকে নারী মুক্তি আন্দোলনের সূচনা হয়। শিল্প বিপ্লবের পর নারীরা কলকারখানার কাজে যুক্ত হয়। 20 শতকে মহাযুদ্ধের সময়ে পুরুষেরা রণাঙ্গনে চলে গেলে নারী শ্রমিকরা অর্থনীতি সচল রাখে। যুদ্ধের সময় আধুনিক রমণীর পোশাক পরিচ্ছেদে পরিবর্তন ঘটে। 20 শতকেই নারীদের ভোটাধিকারের দাবি স্বীকৃত হয়েছে। 1970-এর দশকে নারী ইতিহাস চর্চার সামনের সারিতে উঠে এসেছে। তাই বলা যায় নারী ইতিহাস আর লিঙ্গ ইতিহাস তখন একে অন্যের পরিপূরক।